অদিতিকে রুমের ভেতরে টেনে নিয়ে দরজাটা বন্ধ করে দিল ভেতর থেকে। অদিতি ফ্লোরে গিয়ে পড়ল সাইফের ধাক্কার দরুন। সাইফ অদিতির ঘাড়ের পেছনে ধরে টেনে তুলল, গাল দুটো নিজের শক্ত হাতে চেপে ধরে মুখের কাছে এনে হিসিয়ে বলল, নিজে থেকে বিবাহিত পরিচয় দিতে ভালো লাগে না বুঝি? লাগবে কেন? এই যে সৌন্দর্য, এগুলোর দিকে মানুষ নজর দেবে না তো বিবাহিত হলে? অদিতির গাল দুটো তো আঙ্গুলের দাগ বসে যাচ্ছে। কাঁদতে কাঁদতে বলল, এরকম কিছুই না, বিশ্বাস করুন, কলেজে গেলামই তো মাত্র 2 দিন। সাইফ এবার অদিতির গলা টিপে ধরলো। পরশু রাতে কি বোঝালাম তোকে? কোনো বন্ধু বান্ধব বানানোর দরকার নেই বলেছিলাম কি না? অদিতি ওপর নিচ মাথা নাড়ালো। সাইফ আবারও দাঁতে দাঁত পিষে বলল, এটা তোর গ্রাম নয়, এটা শহর, ঢাকা শহর। এখানে অঘটন ঘটতে 2 দিনও কেন, 2 মিনিটও সময় লাগে না। তুই প্রথম দিন কেন বলিসনি তুই বিবাহিত? তোর যে স্বামী আছে ওদের সাথে তেমন কথা বলিনি আমি। জিজ্ঞেস করেন কিছু বলে কিনা, নয়তো চুপ। সাইফের হুংকারে কেঁপে ওঠে অদিতির ছোট্ট শরীর। ওর রক্তচক্ষুর দিকে তাকানোর সাহস হচ্ছে না অদিতির। সাইফ পেছন থেকে অদিতির চুল মুঠো করে ধরলো। অদিতি ব্যথায় কুকিয়ে উঠল। সাইফ নিজের রাগ সংবরণ করতে পারছে না কোনোভাবে, গায়ের ওড়নাটা হাতে পেঁচিয়ে ছুঁড়ে মারলো ফ্লোরে। অদিতিকে আরো নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, তুই থাকতে চাস আমার সাথে সারা জীবন? অদিতি ঘাড় নেড়ে সম্মতি জানায়, তাহলে আমি যা বলবো তাই শুনবি সব সময়, যেমন বলবো তেমনই চলবি, পারবি? অদিতি তাতেও সম্মতি দেয়। গুড। আপাতত আমার রাগ কমাতে সাহায্য কর, খুশি করে দে আমায়। সেই যে গেল সাইফ অদিতিকে নিয়ে রুমে, এখনো বের হয়নি। আঞ্জুমান খালি পায়চারি করছে টেনশনে। এই ছেলের যা জিদ, না জানি কত মারছে মেয়েটাকে। হাবিব বাঁকা হেসে আঞ্জুমানকে বলল, আমি জানতাম একদিন এমনই হবে ভাবি। ভালো লাগা কয়দিন থাকে বলুন তো? এই মেয়েকে নিয়ে সাইফ জীবনেও সংসার করবে না। কে বলেছে তোমায় কাকা? সাইফের গলা পেয়ে সবাই সিঁড়ির দিকে তাকালো। সাইফ সিঁড়ি দিয়ে নিচে আসতেই আঞ্জুমান ধরলো ওকে। কোথায় অদিতি? কেন মেরেছিস তুই ওকে? সাইফ মায়ের কাঁধে হাত দিয়ে কিচেনের দিকে নিয়ে গেল। চলো, কফি বানিয়ে দেবে। নদী তুমুলের দেওয়া গাউনটা পরেছে, সায়রাকেও রাজি করিয়ে নিয়েছে সিমির সাথে শপিং এ যাবে বলে। আয়নায় নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে নদী। নিজের কাছেই নিজেকে ভালো লাগছে তার। তুমুল না জানি আজ কত প্রশংসা করবে তার প্রিয়তমার। এই কথা ভেবেই নদী আরো লজ্জায় লাল হয়ে উঠেছে বারংবার। অনেকক্ষণ বসে আছে, কল আসছে না তুমুলের। নদী কিঞ্চিত বিরক্ত বোধ করলো, ভাবলো নিজেই কল করবে। এর মধ্যেই কল আসলো নদীর ফোনে, তবে সেটা তুমুলের নয়, অন্য কারোর নাম্বার। নদী ফোনটা ধরলো, ওপাশ থেকে শোনা যায় তুহিনের আতঙ্কিত কণ্ঠ, ভাবি, ভাবি ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে। নদীর কানে বজ্রপাতের মতো শোনালো কথাখানা। তুমুল অ্যাক্সিডেন্ট করেছে মানে? কি বলছো? কোথায় উনি? হাসপাতালে ভাবি। অবস্থা ভালো না ভাইয়ার, আপনি তাড়াতাড়ি করে আসুন। নদী একের পর এক কল করে যাচ্ছে তুহিনকে, তুহিন ফোনটা ধরছে না। নদীর হাত পা সর্বাঙ্গ কাঁপছে যেন, জ্ঞান শূন্য হয়ে পড়েছে যেন এক মুহূর্তেই। হিতাহিত বুদ্ধি লোপ পেয়েছে মনে হচ্ছে। তুহিনকে কয়েকবার কল করার পরও যখন ধরলো না, তখন নদী সিদ্ধান্ত নিল আর দেরি করা যাবে না, এক্ষুনি যেতে হবে তাকে। নদী এক দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে, কিন্তু ভাগ্য তার সহায় হলো না। হাসান চৌধুরী, হাবিব চৌধুরী, আঞ্জুমান, সাইফ সবাই তখন টেবিলে। সাইফের অদিতির সাথে করা খারাপ ব্যবহার নিয়ে শাসাচ্ছে সাইফকে। এমতা অবস্থায় নদী হাজির হলো বিধ্বস্ত হয়ে। তাড়াহুড়োর চোটে গায়ে ওড়নাটা ফেলে এসেছে রুমে। সায়রা নিজের মেয়েকে এই অবস্থায় দেখে ভড়কে গেল। আঞ্জুমান আর দিঘি উঠে দৌড়ে গিয়ে নদীকে ধরলো। নদী হাঁপাচ্ছে, কিছু বলতে পারছে না, শুধু হাত ইশারা করে বাইরের দিকে দেখাচ্ছে। এবার এগিয়ে এলো হাবিব চৌধুরী, খানিকটা ধমকের স্বরেই বলল, এই কি হয়েছে তোমার, এমন করছো কেন? নদী এবার চিৎকার করে কেঁদে উঠলো, বাবা, বাবা উনি অ্যাক্সিডেন্ট করেছে, ওনার অবস্থা ভালো না বাবা, আমাকে যেতে হবে, যেতে হবে আমাকে, ছাড়ো তোমরা। এবার এগিয়ে এলো হাসান চৌধুরী,
কি যা তা বলছো তুমি? উনি কে? কার কথা বলছো? ছাড়ো আমাকে, তোমরা ছাড়ো আমাকে, আমার যেতে হবে। ছাইড়া ছাইড়া মেয়েকে সায়রা মেয়েকে বুকের মধ্যে চেপে ধরে বলল, শান্ত হ মা, আগে বল কি হয়েছে, কে অ্যাক্সিডেন্ট করেছে? নদী ফোপাতে ফোপাতে অস্পষ্ট শব্দ করে বলল, তো তুমুল, মা তুমুল অ্যাক্সিডেন্ট হয়েছে মা, ওর অবস্থা খুব খারাপ, আমাকে যেতে হবে। হাবিব চৌধুরীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ওই দুশ্চরিত্র ছেলের জন্য তার মেয়ে এমন পাগলামো করছে, এটা মানতে পারবেন না তিনি। ঝাঁঝিয়ে উঠলেন, নদীর ওপর নদীর ওপর অ্যাক্সিডেন্ট করুক, মরে যাক, তাতে তোমার কি? তুমি এমন করছো কেন? একটা কথা কান খুলে শুনে রাখো নদী, ওই ছেলের বিষয়ে কোনো কথা আর দ্বিতীয়বার যেন তোমার মুখে না শুনি। আমি ভুলে যাব তুমি আমার বড় মেয়ে। হাসান চৌধুরীর বেজায় রাগ হলো নদীর কথা শুনে। আঞ্জুমানকে হুংকার দিয়ে বলেন, ওকে ঘরে নিয়ে যাও, ও যেন এক পাও ঘরের বাহিরে বের না হয়। লাগলে ঘরের দরজা বাহির থেকে বন্ধ করে দাও, নয়তো খুব খারাপ হবে বলে দিলাম। ওরা নদীকে নিয়ে যেতে চাইলে সাইফ বাধা দিল। দাঁড়াও মা, হাসান চৌধুরীর উদ্দেশ্যে বলো, বাবা বিষয়টা জানা উচিত, ও কেন এমন করলো? সাইফ নদীর মুখোমুখি গিয়ে দাঁড়ালো। নদীর পা যেন তার শক্তি ছেড়ে দিচ্ছে, শরীরের ভর রাখতে পারছে না নিজে। সাইফ গম্ভীর গলায় নদীকে প্রশ্ন করলো, কি হয়েছে রে? তুমুলের অ্যাক্সিডেন্টে তুই এত উতলা হচ্ছিস কেন? নদী কথা নদী কথা বলে না, শুধু মাথা নিচু করে ফোঁফাচ্ছে। সাইফ নদীর গাল ধরে বলল, সত্যি করে বল নদী, কি সম্পর্ক তোর তুমুলের সাথে? নিজের মেয়ের ব্যাপারে এমন কথা? হাবিব গর্জে উঠলেন সাইফের ওপর, কি যা তা বলছো? ওর সাথে আবার কিসের সম্পর্ক থাকবে তুমুলের? সম্পর্ক তো কিছু একটা আছেই কাকাই, নয়তো আমরা যখন বাড়ি ছিলাম না তখন তুমুল এই বাড়িতে কি করতে আসতে আসতে বলো তো? হামিদ চৌধুরী যেন রাগ তালুতে চড়ে গেল, চেঁচিয়ে উঠল সাইফের ওপর, একদম মুখ সামলে কথা বলে দিলাম। আমি মেয়েকে নিয়ে নিজের মতো চরিত্রহীন ভেবেছিস? নিজে তো নিয়ে এসেছো পতিতালয় থেকে একটা মেয়েকে, আমার মেয়ের ব্যাপারে এত বড় কথা বলার দুঃসাহস পেলে কোথায় তুমি? সাইফের এবার মেজাজ চলে গেল কাকার ওপর, কিন্তু নদী যতক্ষণ স্বীকার না করছে সে নিজের রাগ সংবরণ করলো। সেটা এক্ষুনি জানতে পারবে কাকাই। সাইফ দিঘিকে ডাকলো, এই দিঘি, নিচে আয়। দিঘি সিঁড়িতে দাঁড়িয়ে এতক্ষণ সব কথাই শুনছিল। সাইফের ডাকে সে গুটি গুটি পায়ে হেঁটে এসে সাইফের পাশাপাশি দাঁড়ালো। সাইফ শক্ত গলায় জিজ্ঞেস করলো, আমরা যখন গ্রামে ছিলাম তখন তুমুল এই বাড়িতে এসেছিল না? দিঘি একবার নদীর দিকে তাকায়, তারপর মাথা নিচু করে নেয়। সাইফ এবার ধমকের সুরে বলল, কি হলো, কথা বলছিস না কেন? একদম কথা লুকানোর চেষ্টা করবি না, নইলে দুটোকেই মেরে ফেলবো একদম। দিঘির ভেতরটা যেন চমকে উঠলো সাইফের ধমকে। হ্যাঁ এসেছিল। সাইফ এবার নিজের কাকার দিকে তাকালো। হাবিব চৌধুরীর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল দিঘির কথায়, তেড়ে এলো দিঘির দিকে। কিন্তু দিঘিকে আঘাত করার আগেই সাইফ দাঁড়িয়ে পড়লো দিঘির সামনে। তোমার বড় মেয়ের পাপের শাস্তি খবরদার দিঘিকে দেবে না বলে দিলাম। ওর গায়ে একটাও ফুলের টোকা যদি পড়ে, আমি তোমাকে এবং তোমার মেয়েকে, সাথে এই দুশ্চরিত্র ছেলেকেও কোনোটাকে ছেড়ে কথা বলবো না। খানিকটা থেমে সাইফ আবারও হাবিব চৌধুরীর দিকে এগিয়ে গেল। আর কি যেন বলছিলে? আমি নিষিদ্ধ জায়গা থেকে মেয়ে নিয়ে এসেছি, বিয়ে করেছি তাই তো? তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, কাকাই আমি তো তাও বিয়ে করে এনেছি, মেয়েটাকে খারাপ জায়গায় পাঠানোর আগেই ওকে নিয়ে চলে এসেছি এবং বিয়ে করেছি। আর তোমার মেয়ে কি করলো? বাড়িতে কেউ নেই এই সুযোগে পরপুরুষ বাড়িতে ঢোকালো। হাবিব চৌধুরীর ইচ্ছে করছে মরে যেতে। এত বিশ্বাসযোগ্য মেয়ে যে এরকম কাণ্ড ঘটাবে তার ধারণার বাহিরে ছিল। কিন্তু বোনের ব্যাপারে এত বাজে কথা সহ্য হলো না দিঘির। সকলের সামনে চেঁচিয়ে বলল, আপু কোনো পাপ করেনি, আর না কোনো খারাপ কাজ করেছে। তুমুল ভাইয়া আর আপু বিবাহিত। দিঘির কথায় বাড়ির লোক আরো বেশি আশ্চর্য হয়ে গেল যেন। সাইরা এবার আর সহ্য করলেন না, উঠে এসে কষিয়ে একটা চড় বসিয়ে দিল
মেয়ের গালে। দিঘি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। নদী ততক্ষণে ঢলে পড়েছে। সায়রা আর আঞ্জুমান তাকে নিয়ে সোফায় শোয়াতে চাইলো, কিন্তু হাসান চৌধুরী বলল তাকে রুমে নিয়ে যেতে। ওরা ধরে ওরা ধরা ধরে নদীকে নিয়ে রুমে চলে গেল। সাইফ দিঘিকে বলল, তুই যা যা জানিস সব বল। দিঘি কাঁদতে কাঁদতে সব ঘটনা সবাইকে খুলে বলল। হাবিব চৌধুরী থম মেরে বসে পড়ল সোফায়। বড় মেয়েকে তিনি অগাধ বিশ্বাস করতেন, সেই বিশ্বাস ভেঙেছে। সে এইরকম একটা কাজ করতে পারে মানতে পারছেন না হাবিব চৌধুরী। সাইফ এবার আর কোনো কথা বলল না। বাবা কাকাদের ওপরে সব ছেড়ে দিয়ে নিজের রুমে চলে গেল। হাবিব চৌধুরী ভেঙে পড়লেও হাসান চৌধুরী এখনো শক্ত। হাবিব চৌধুরীর কাঁধে হাত রেখে বলল, এভাবে ভেঙে পড়িও না হাবিব, এখনো অনেক কিছু করতে পারি আমরা। মেয়ে যেহেতু আমাদের কাছেই আছে। হাবিব জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো হাসান চৌধুরীর দিকে। হাসান চৌধুরীর দৃষ্টিতে সোজা। তোমার না কত ছেলে পুলে পোষা আছে হাবিব, তাদের কাজে লাগাও। হাসপাতাল থেকে যেন জীবিত না ফেরে। ও সব আগাছা বেচে ফেললে ডিভোর্স, ছাড়াছাড়ি, মামলা মোকদ্দমা, আরো অনেক মানহানির মুখোমুখি হতে হবে আমাদের। অদিতির নিস্তেজ শরীরটা বিছানার সাথে মিশে আছে। গায়ে এক রক্তিও শক্তি নেই। ঘাড়ে, গলায়, মুখের বিভিন্ন অংশে রক্ত জমাট বেঁধে আছে কামড়ের দাগ। বিবস্ত্র শরীরটা কম্ফোর্টারে ঢেকে সিলিং এর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাইফ আজ একটু বেশি হিংস্র হয়ে উঠেছিল। আজকের স্পর্শে তার ভালোবাসার চাইতে বেশি শাস্তিই ছিল। এরকম আচরণ এর আগে অদিতির সাথে করেনি সাইফ। দরজা খোলার শব্দ পেয়ে সেই দিকে তাকালো না অদিতি। সাইফ রুমে ঢুকে পুনরায় দরজাটা বন্ধ করে দিল। অদিতির কাছে এগিয়ে গিয়ে আপাদমস্তক দেখলো তাকে। ভীষণ এলোমেলো লাগলো অদিতিকে। অদিতির মুখে আসা চুলগুলো সরিয়ে দিয়ে বলল, আমার বাচ্চা বিড়ালটা কি উঠবে না? অদিতি জবাব দিল না। সাইফ শুয়ে পড়লো অদিতির ওপর। নাকে নাক ঘষে দিয়ে বলল, বেশি কষ্ট দিয়ে ফেলেছি? অদিতির চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। সাইফ নিজের হাতে মুছে দেয়। খোঁচা খোঁচা দাড়িওয়ালা গালটা ঘষে দেয় অদিতির তুলতুলে মসৃণ গালটায়। কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল, আমার বাচ্চা বিড়ালটা যেন সব সময় আমার কথা শোনে, নয়তো এমন শাস্তি বারবার পেতে হবে। তবে এমন সুইট শাস্তি তোমাকে এখন আবারও পেতে হবে। অদিতির কান দিয়ে গরম ধোঁয়া বের হতে লাগলো যেন। আবার এক ধাক্কা দিয়ে সরিয়ে দিল সাইফকে নিজের থেকে। সাইফও সরে এলো, শব্দ করে হাসতে লাগলো সাইফ। অদিতি কমফোর্টার গায়ে জড়িয়েই উঠে দাঁড়ালো। সাইফ টেনে ধরলো আবার, এই কমফোর্টার সহ ওয়াশরুমে গেলে এটা তো ভিজে যাবে, তো কি করব? কমফোর্টার ছাড়াই যাও। বের হন ঘর থেকে, যান বলছি, বের হন। বেহায়া বেটা ছেলে, লজ্জা শরমের বালাই নেই। অদিতি রাগ করা দেখে আরো হাসলো সাইফ। হাসতে হাসতে অদিতিকে জড়িয়ে ধরলো আবার। গালে মৃদু কামড় দিতেই অদিতি ধোপাধাপ কিল বসাতে শুরু করলো। সাইফ দৌড়ে রুম থেকে বেরিয়ে আসে। কবিতার আবদারে আজ বিকাল পেরোতেই বাড়ি ফিরল তুজা। বেশ কয়েকদিন হলো জাবেদের দোকানে নিয়ে যায় না কবিতাকে। সে নিয়ে কবিতার ভীষণ অভিমান। না পেরে আজ সন্ধ্যা হতেই বাড়ি ফিরল তুজা। যাক, একটা টান অন্তত হলো ঘরের প্রতি। আজ মেহেরজান থাকলে হয়তো কবিতাকে বাহবা দিত এই বাউন্ডুলেটাকে ঘরে আটকানোর জন্য, কিন্তু আজও যাওয়া হলো না দোকানে। কবিতার গা কাঁপিয়ে জ্বর। তুজা বাড়িতে ফিরে পেলেও তাকে বিছানায়। ভীষণ জ্বর, গা পুড়ে যাচ্ছে জ্বরে। মানিককে পাঠালো ডাক্তার আনতে। লতিফা জলপট্টি দিচ্ছে। কবিতা জ্বরের ঘোরেই এক নজরও দেখলো তুজাকে। অস্পষ্ট কণ্ঠে আওড়ালো, আমি মনে হয় বাঁচুম না আব্বা, আমার এত জ্বর আইলো কেন? তুজা চোখ রাঙিয়ে দিল, এত বাজে কথা কেন কস? তুই চুপ কইরা শুইয়া থাক। কথা না বাড়িয়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। কবিতা লতিফাকে বলল, আব্বাই কি রাগ করলো দাদি? এইসব করতে নাই বোন, আহ ওই তোরে মেলা ভালোবাসে, তুই মরণের কথা কও ক্যারে?
অদিতি গোসল করে কাপড় পাল্টে বাইরে আসে, কিন্তু বাড়ির পরিবেশ থমথমে। রুমে থাকায় বাহিরের কিছু কর্ণগোচর হয়নি অদিতির। ভেজা চুলগুলো থেকে তোয়ালে ছড়িয়ে রান্নাঘরে ঢোকে নাস্তা বানাবে বলে। চামেলি আগে থেকেই সেখানে পুরির ডো রেডি করে রেখেছে। ডাল পুরির সাথে চিকেন চপ বানাবে। অদিতি গিয়ে বলল পুরিও ভাজবে। চামেলি অদিতির হাতে সেই সব ছেড়ে দিয়ে চপের জন্য মশলা রেডি করছে। অদিতি চামেলিকে বলল বাড়ির পরিবেশ এত ঠান্ডা, আর চামেলি আপা সবাই গেছে কোথায়? চামেলি মশলা মেশাতে মেশাতে বলল, আমনে গেছিলেন কই ভাবি? আমনের জামাইরে দেখলাম, আমনেরে দেখলাম না। এইদিকে কত বড় কাণ্ড ঘটতে গেল। অদিতি হাত থামালো, চামেলির দিকে ফিরে বলল, কি হয়েছে বলো তো? আমনের ননদ বড়ডা, হ্যাঁ তো গোপনে কোন বেডারে বিয়া কইরা বইসা রইছে। অদিতি চমকে উঠল চামেলির কথায়। মানে নদী তুমুলের ব্যাপারটা জানাজানি হয়ে গেছে, কিন্তু সবাই জানলো কি করে? সেটা জানলো কি করে সবাই? চামেলি হাত ধুতে ধুতে বলল, ও মা, নদী আপাই তো কাইন্দা কাইটা সবাইরে কইলো। কাঁদলো? কেন কাঁদলো? হ্যাঁ, এই লোকটাই নাকি অ্যাক্সিডেন্ট করছে, অবস্থা খুব খারাপ, তাই তো আফা যাইতে লইছিল। পরে হকগলে মিলা হ্যারে থামাইয়া ঘরে লইয়া গেল। আমনের হউর তো কইয়াই দিল, ঘরথন এক পাও যেন বাইরে ফালাইলে পা ভাঙিয়া দিব। অদিতি দরদর করে ঘামতে লাগলো চামেলির কথায়। তুমি একটু পুরিটা বানাও তো, আমি আপুর সাথে। অদিতির কথা শেষ হওয়ার আগেই চামেলি বলল, কোনো লাভ, কোনো লাভ নাই গো ভাবি, দেহ দেখা করতে পারবে না। আমনের ছোট চাচা হগলরে কইয়া দিছে কেউ যেন ওর লগে কথা কইতে না যায়, এমনকি হ্যার মাই বইনও না। অদিতির চিন্তা এবার আরো বাড়লো। তুমুল অ্যাক্সিডেন্ট করেছে, আবার অবস্থাও খারাপ। কি জানি কে কি আছে নদীর কপালে। সাইফকে যে বোঝাবে, একটু তারও জো নেই। সে এমনি ক্ষেপে আছে অদিতির ওপরে। ইতিমধ্যে নাস্তা তৈরি, কিন্তু কারোর খাওয়ার মতো মন মানসিকতা নেই। হাবিব চৌধুরী চামেলিকে বলল, নদীর খাবারটা রুমে দিয়ে এসো তো। নদী উঠে দাঁড়িয়ে বলল, চাচ্চু আমি যাব? হাবিব কপট রাগ দেখিয়ে বলল, তোমাকে যেতে বলেছি আমি? অদিতি মাথা নুইয়ে দেয়। না মানে চামেলি আপা নিয়ে গেলে যদি অদিতি না খায়, আমি বলে কয়ে খাইয়ে দিয়ে আসতাম। না খেলে না খাবে, ওর মতো মেয়েকে খাবার দেওয়া হচ্ছে এই বেশি। আর তুমি আমাদের ব্যাপারে কথা বলবে না। অদিতির অপমান কি সাইফের গায়ে সইবে? সাইফও চেতে গেল। ও বলবে না মানে? ও এই বাড়ির বউ এবং আমাদের পরিবারের সদস্য, ওর যথেষ্ট অধিকার আছে বলার। আমার মেয়ের বিষয়ে আমি বুঝে নেব, কাউকে দরদ দেখাতে হবে না। চামেলি দিয়ে আয় খাবারটা। সাইফ কিছু বলবে এমন সময় অদিতি থামিয়ে দিল। এক অশান্তির মধ্যে আরেক অশান্তি করতে চাচ্ছে না। চামেলি খাবারের ট্রেটা নিয়ে নদীর ঘরে গেল। দরজা বাইরে থেকে ছিটকিনি দেওয়া। ছিটকিনি খুলে দরজাটা ধাক্কা দিল চামেলি, কিন্তু রুমের ভেতরে তাকাতেই চামেলির হাত থেকে ট্রেটা পড়ে গেল ঝনঝন শব্দে। চিৎকার করে উঠল। চামেলির চিৎকার ছুটে এলো সবাই। চামেলির চিৎকারে ড্রয়িং রুম অব্দিও পৌঁছেছে। সকলেই ছুট লাগালো চিৎকারের শব্দে। নদীর রুমের সামনে হাত দিয়ে মুখ চেপে বড় বড় চোখে তাকিয়ে আছে চামেলি। সবার আগে এলো অদিতি। কি হয়েছে চামেলি? নদীর রুমের চোখ পড়তে দেখা গেল নদীর ঝুলন্ত পা দুটো। মুখটা হা হয়ে গেল অদিতির। চিৎকার দিয়ে দিল সে। সকলে চলে এসেছে ততক্ষণে দরজার সামনে। সকলের চোখের সামনে নদী ফ্যানের সাথে ঝুলে আছে। সাইফ এক লাফে গিয়ে নদীর খাটের ওপরে উঠে পাটা উঁচু করে ধরলো নদীর। হাবিব চৌধুরীও এসে গলা থেকে ছাড়িয়ে নেয় ওড়নাটা। ধপাস করে নিস্তেজ দেহটা পড়লো খাটের ওপর। সায়রা আর আঞ্জুমান ক্রমশ চিৎকার করেই চলেছে। আচমকা এমন ঘটনায় সবাই আতঙ্কিত। সাইফ নদীর নাকের কাছে আঙ্গুল নিল। সাইফের শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। শুধু সবার দিকে তাকিয়ে দুই দিকে ঘাড় নাড়ালো। আচমকায় সবাই নীরব হয়ে গেল রুমে। সাইফও নিশ্চুপ হয়ে গেল। নিঃশ্বাস চলছে না নদীর। হাবিব ধপ করে ফ্লোরে বসে পড়ল। সাইফ কি মনে করে কোলে তুলে নিল নদীকে। চিৎকার করে ডাকলো ড্রাইভারকে, শামীম দ্রুত গাড়ি বের করো। নদীকে কোলে নিয়েই ছুটলো বাইরে।
পেছন পেছন ছুটল অদিতি আর হাসান চৌধুরী। নদীকে গাড়িতে তুলে সোজা নিয়ে যাওয়া হলো হাসপাতালে। ইমার্জেন্সিতে নেওয়া হলো তাকে। ডাক্তার ছুটে আসে, ঘাড়ে আঙ্গুল চেপে বলল, বেঁচে আছে, বেঁচে আছে। হকচকিয়ে যায় সবাই। ডাক্তার গলা করে ডাকে নার্সকে, দ্রুত আইসিইউতে ঢোকাও পেশেন্টকে। অবস্থা খুবই আশঙ্কাজনক। প্রায় ঘন্টা পেরিয়ে গেছে, ডাক্তার এখনো আসেনি। হাসান চৌধুরী ভীষণ অস্থির। অদিতিরও মনে মনে খুব প্রার্থনা করছে যাতে করে বেঁচে যায়। সাইফ দেওয়ালে মাথা ঠেকিয়ে